দেখো এবার 9 নম্বর প্রশ্নটা পড়বো। 9 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, মেক এ ব্রিফ পেজ, মানে একটা সংক্ষিপ্ত বর্ণনা করো অব দ্য সোশ্যাল লাইফ, সামাজিক জীবনের, অ্যাজ ইউ সি, যেটা তুমি দেখতে পাও, ইন দ্য প্লে দ্য প্রপোজাল। প্রপোজাল নাটকে তুমি যে সামাজিক চিত্রটা দেখতে পাও সেইটা বর্ণনা করো। সামাজিক চিত্র, সেই সময় সমাজ ব্যবস্থাটা কেমন ছিল সেইটা তুলে ধরতে হয়, পুরো সেই সময় সমাজ ব্যবস্থাটা পুরোটাই তুলে ধরতে হয়, সোশ্যাল পিকচার আর কি, ঠিক আছে। সোশ্যাল পিকচার কেমন ছিল সেই সময়, এটা যেটা তুলে ধরতে হবে সেটা হচ্ছে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা। এই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাটা কেমন একটু ছোট করে বলে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে যে প্রথম যখন মানুষের সৃষ্টি হলো বা মানুষ যখন বন মানুষ ছিল, তখন কিন্তু ছিল সাম্যতান্ত্রিক সমাজ ব্যবস্থা। মানে সেই সময় সবাই সমান ছিল, কোনো গরিব বড়লোক ছিল না, কোনো বিভেদ ছিল না, সব কিছুই। তখনকার দিনে তো মানুষ কী করতো, বনে জঙ্গলে খাবার সংগ্রহ করত এবং পশু পাখি শিকার করত, তাই না? এবং যা কিছু সারাদিন ধরে সংগ্রহ করত সেটাই তারা দিনের শেষে এসে সবাই মিলে ভাগ করে খেত। সেখানে কোনো রকম বিভেদ ছিল না, কোনো রকম বিভেদ, কোনো জাতি, কোনো ধর্ম, কোনো কিছুরই বিভেদ ছিল না সেখানে। যতটুকুই যে যাই খাবার সংগ্রহ করতো, কেউ কম কেউ বেশি, কিন্তু খাবার সময় তারা সবাই সমান করে যে যা পারতো খেত। সুতরাং সেখানে কোনো বিভেদ ছিল না, ঠিক আছে, কোনো গরিব বড়লোক ছিল না, সেই আদি মানুষ ছিল যেমন, গুহার মানুষ যেমন ছিল। তারপরে আস্তে আস্তে তারা যখন স্থায়ী বসবাস করতে শুরু করলো, চাষবাস করতে শুরু করলো, তখন একটা সমাজ তৈরি হলো, সেটা হচ্ছে হ্যাঁ। দেখো যেটা বলছিলাম যে প্রথমে যখন সেই গুহাবাসী মানুষ ছিল, তখন ছিল আহ, আদি সাম্যবাদী সমাজ। সেখানে সমাজে কোনো বিভেদ ছিল না, এরা দলে দলে বাস করতো, গোষ্ঠীবদ্ধ হয়ে বাস করতো। এবার তখন কি হতো, মাঝে মধ্যে এই গোষ্ঠীদের মধ্যে এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর মারামারি হতো, ঠিক আছে। এবার সেই মারামারিতে হয়ে প্রথম প্রথম কী হতো, সেই যে যারা হেরে যেত তাদের মাংসই হয়তো খেয়ে ফেলতো, এরকমও হয়ে দৃষ্টান্ত ছিল আর কি। কিন্তু পরবর্তীকালে যখন মানুষের জ্ঞান বুদ্ধি আরও বাড়তে শুরু করলো, তখন তারা ওই মানুষের মাংস খাওয়া ছেড়ে দিল এবং তারা কি করলো, সেই যে মানুষগুলো হেরে যেত যুদ্ধে, সেই মানুষগুলোকে কি করতো, দাস করে দিত, ঠিক আছে। দিয়ে তারপরে তৈরি হলো দাস সমাজ ব্যবস্থা। মানে এই সমাজ ব্যবস্থায় কী হবে, যে নেতা বা রাজা কি করছে, অনেক দাস রেখে দিয়েছে, যারা যুদ্ধে হেরে যেত তাদেরকে দাস করে রাখতো এবং সেই দাসকে দিয়ে বিভিন্ন চাষের কাজ, বিভিন্ন বাড়ি তৈরির কাজ, এই সমস্ত কাজগুলো করিয়ে নিত, ঠিক আছে। তারপরে যে সমাজ, এই দাসরা একসময় বিদ্রোহ করে, দাসরা বিদ্রোহ করে এই দাস সমাজ ব্যবস্থাটা ভেঙে দেয়। এবার দাস সমাজ ব্যবস্থা যখন ভেঙে গেল, তখন নতুন একটা সমাজ ব্যবস্থা তৈরি হলো, তখন তৈরি হলো সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাটা, ঠিক আছে। এই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাটা কিন্তু একদিনে আসেনি। এর আগে যে সমাজ ব্যবস্থাটা ছিল সেটা ছিল দাস সমাজ ব্যবস্থাটা। সেখানে দাসদের কোনো অধিকার ছিল না, তারা শুধু যুদ্ধে হেরে যেত, এটাই ওদের অপরাধ। এই যুদ্ধে হেরে যাওয়ার ফলে ওরা দাসে পরিণত হতো এবং তারা আজীবন বিনা বিনা পারিশ্রমিকে, কোনো রকম টাকা পয়সা ছাড়াই বেগার খাটতে হতো রাজার অধীনে, ঠিক আছে। তারপরে যখন এই দাসরা বিদ্রোহ করলো, তারপরে তখন তৈরি হলো সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা। এই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা যখন তৈরি হলো, তখন কি হলো, যে এই দাসগুলোকে না কিছু জমি দেওয়া হলো। ওরা আগের জমিতে চাষ করতো কিন্তু জমির কোনো অধিকার ছিল না। কিন্তু এইবার কি হলো, দাসদের জমির অধিকার দেওয়া হলো কি রকম, যে একটা জমিদার থাকবে, তার জমিদারের আন্ডারে অনেক জমি থাকবে এবং সেই জমিগুলোকে এই দাসগুলো চাষ করবে, এই দাসগুলো চাষ করবে এবং সেই জমিদারকেই বলছে সামন্ত আর কি, ঠিক আছে, ঠিক আছে। এবার যা ফসল হবে তার অর্ধেকটা বা কিছুটা অংশ তারা নিজেরা নেবে, আর কিছুটা অংশ তারা জমিদারকে দেবে। এবার জমিদার সেই ফসলের কিছুটা অংশ, তাদের উপরে যে কাউন্ট আছে তাদেরকে দেবে, কাউন্ট আবার তার কিছুটা অংশ নিজে রেখে দিয়ে রাজাকে দেবে। এইভাবে একটা পিরামিড আকৃতির একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল। সেই সমাজ ব্যবস্থাকে বলা হয় সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, ঠিক আছে। তো আমরা যে আজকে গল্পটা পড়বো, এখানে কিন্তু এই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার সম্পর্কে দেওয়া হয়েছে। সেই সময় মানুষের জীবনযাত্রা কেমন
ছিল, সোশ্যাল স্ট্যাটাস কেমন ছিল। যেমন কুকুর একটা বিশাল ব্যাপার ছিল সেই সময়, কুকুরের মাধ্যমে লোকে কী করতো, তার সমাজে কতটা গণ্যমান্য ব্যক্তি সেটা প্রকাশ করতো। তারপরে মেয়েদের বিয়ে করার ব্যাপারটা একটা ব্যাপার দেখেছো, যে 25 বছর হয়ে গিয়েছে মানে আর বিয়ে না করলে পারা যাবে না, তখন যে পাত্রই পাবে তাকে ধরে বিয়ে করতে হবে। তারপরে ছেলের ক্ষেত্রে একটা 35 বছরের ছেলে, তার এরপরে এই 35 বছরের ছেলে হয়ে গেলে তাকে বিয়ে করতে হবে, এটা তার পক্ষে একটা ক্রিটিক্যাল এজ হয়ে দাঁড়িয়েছে। তো এই যে সমাজ ব্যবস্থাটা আমরা দেখতে পাচ্ছি গোটা নাটক জুড়ে, সেই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাটা একটা পুরো চিত্র ফুটিয়ে তোলা হয়েছে নাটকটাতে। যে তখনকার জীবনযাত্রা, তখনকার মানুষের চালচলন, তখনকার মানুষের কি অবস্থা ছিল, সেইটা কিন্তু এই নাটকের মধ্যে ধরা পড়েছে। এই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা কিন্তু আজকে নেই। এই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় পরে গিয়ে তৈরি হয়, ভেঙে যায়, এবং এই তারপরে আসে আমাদের পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। এই যে এখন যে আমরা সমাজ ব্যবস্থাটা বাস করছি না, এটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থায় কি হয় না, যার টাকা পয়সা আছে তারই সব কিছু আছে। এখানে এখন ক্ষমতাটা চলে গেছে ব্যবসায়ীদের হাতে। পুরো দেশের ক্ষমতা কিন্তু আছে ব্যবসায়ীদের হাতে। ব্যবসায়ীরা যা চায় এখন তাই হয়। তারা এখন সবচেয়ে ধনী, এখন রাজা সব থেকে ধনী ব্যক্তি নয়, রাজার থেকেও বেশি ধনী ব্যক্তি হচ্ছে ব্যবসায়ীরা। টাটা, বিড়লা, আম্বানি, এদের মতো ব্যবসায়ীরা হচ্ছে এখন দেশের বা গোটা পৃথিবীর ক্ষমতা এদের হাতে আছে। ঠিক আছে, এই ব্যবসায়। তাই এই যে সমাজ ব্যবস্থা এখন আমরা বাস করছি, এটা বলছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বা ক্যাপিটালিস্ট, ঠিক আছে, বা ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তো এরপরে এছাড়াও কিছু কিছু জায়গায় কি হয়েছে, আরেকটা সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, সব দেশে এখনো তৈরি হয়নি। সেটা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ বা সোশিও কালচার, যেটা বলছে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সেইটা কোন কোন দেশে তৈরি, যেমন চীনে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা আছে, ঠিক আছে। তারপরে ভিয়েতনাম, হ্যাঁ, এরকম অনেক কয়েকটা জায়গায় যেটা কমিউনিস্টদের সরকার আছে, ঠিক আছে। কমিউনিস্ট মানে মার্ক্সবাদে যারা বিশ্বাস করে, যে কমিউনিস্টদের সরকার আছে, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সেই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কী হয়, যে সেখানে কোনো কিছুই বেসরকারি হবে না, মানে কোনো কিছু ব্যবসায়িক থাকবে না, সব কিছুই সরকারি। মানে একটা ছেলে জন্মাবে সরকারি হসপিটালে, তারপরে তার খাওয়া দাওয়া হবে সরকারি, তারপরে সে পড়াশোনা করবে সরকারি স্কুলে, সে চাকরিও পাবে সরকারি। এবং দেশের কোনো মানুষের সেখানে কি থাকবে না, দেশের কোনো মানুষের কোনো নিজস্ব সম্পত্তি থাকবে না, সব সম্পত্তি সরকারের, সব কলকারখানা সরকারের, সমস্ত কিছুই সরকারের। সেখানে ব্যক্তির কোনো থাকবে না, ব্যক্তির কোনো অধিকার থাকবে না। সেই রকম একটা সমাজ ব্যবস্থাটা বলে সামন্ততান্ত্রিক সমাজ, এই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা, যেটা এখন বর্তমানে কয়েকটা দেশে আছে। কিন্তু এটাও পুরোপুরি তারা ফলো করতে পারে না, কারণ কিছু কিছু ছাড় দিতে হয়, কারণ পুরোপুরি সবটাই সরকার কন্ট্রোল করবে, আমার নিজস্ব কিছু থাকবে না, এটা হয় না। সেই জন্য এটা সম্ভব হয়নি। আমাদের দেশটা কিন্তু পুরোপুরি পুঁজিবাদীও নয়, পুরোপুরি আবার সমাজতান্ত্রিকও নয়। আমাদের দেশে কিন্তু কিছু কিছু জিনিস সরকারিও আছে, কিছু কিছু সব জিনিসই সরকারি বেসরকারি মিশিয়ে আছে। যেমন আমাদের সরকারি স্কুলও আছে, বেসরকারি স্কুলও আছে। কিন্তু আমেরিকাতে সেখানে সব বেসরকারি স্কুল, সরকারি স্কুল সেভাবে নেই, ঠিক আছে। আবার চায়নাতে দেখা যাবে সেখানে সবই সরকারি স্কুল, বেসরকারি স্কুল সেরকম নেই, ঠিক আছে। তো এইরকম এখন সব দেশই এই দুটোকে মিক্স আপ করে চলছে, সব দেশই কম বেশি। কিন্তু কোনো দেশই পুরোপুরি ধনতান্ত্রিক হতে পারছে না, আবার কোনো দেশই পুরোপুরি সমাজতান্ত্রিক হতে পারছে না। তো এরকম একটা মিক্সড কালচার কিন্তু এখন গোটাই ওয়ার্ল্ড জুড়েই চলছে। কিন্তু ভারতেও এর একটা ভালো সংমিশ্রণ মানে দেখা গেছে। ভারতের সমাজ ব্যবস্থাটা এখন কিছুটা ধনতান্ত্রিক, কিছুটা সমাজতান্ত্রিক হয়ে আছে, ঠিক আছে। সেখানে আমাদের ভারতবর্ষে সব কিছুই দুরকমই হয়, সরকারি হয়, বেসরকারি হয়, ঠিক আছে। স্কুল, কলেজ, হসপিটাল থেকে আমরা যা কিছু দেখছি, এগুলো কিছু কিছু সরকারিও আছে, কিছু কিছু বেসরকারি। তবে হ্যাঁ, বেসরকারির দাপটটা বেশি একটু সরকারির থেকে। দেশ যখন স্বাধীন হয় তখন অনেক কলকারখানাও সরকারি ছিল। আজকে কলকারখানাগুলো যেমন সব বেসরকারি, কিন্তু এখনও অনেক কলকারখানা, অনেক কিছুই শিল্প সরকারের অধীনে, বেসরকারি নয়, ঠিক আছে। এবারে এখন সেটা কিছু কিছু করে আধুনিকতা করা হচ্ছে, ঠিক আছে। তো এই রকম আর কি ব্যবস্থা। যেমন আমাদের সরকারি বাসও আছে, বেসরকারি বাসও আছে।
স্টেট বাসগুলো সরকারি বাস, আবার ট্রেন তো পুরোপুরি সরকারি, তবে এখন কিছু কিছু বেসরকারি ট্রেনও চলছে। এইভাবে যে সমাজ ব্যবস্থাটা তৈরি হচ্ছে আমাদের আমাদের কিন্তু একটা মিশ্র সমাজ ব্যবস্থাটা, মানে কিছুটা আমরা পুঁজিবাদী, কিছুটা আমরা সমাজতান্ত্রিক, ঠিক আছে। আর আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাটা, বুঝতে পারলে? তো সেই যে সমাজ ব্যবস্থা যেখানে চাষিদের জমির সেরকম কোনো অধিকার ছিল না, চাষিরা কি করত, জমিদারের অধীনে কাজ করত এবং যা ফসল হতো সেই ফসলের কিছুটা অংশ জমিদার বা সামন্ত রাখত, সামন্তকে জমিদার বলছে, বাকিটা সে কাউন্টকে পাঠিয়ে দিত, কাউন্ট তারপর সেটা কিছুটা রেখে দিয়ে আবার রাজাকে পাঠিয়ে দিত। এইভাবে একটা স্ট্রাকচার ছিল, সেই সমাজ ব্যবস্থাটা এই গল্পতে কিন্তু তুলে ধরা হয়েছে। এবার দেখো আমি এক একে পড়ে দিচ্ছি। যে অ্যান্টন চেকভের এক অঙ্কের নাটক দ্য প্রপোজাল এ রাশিয়ান সমসাময়িক সামন্ততান্ত্রিক সমাজকে দেখায়, ঠিক আছে। রাশিয়ার যে সেই সময় গল্পটা তো রাশিয়ার গল্প, রাশিয়ার যে সামন্ততান্ত্রিক সমাজটা কেমন ছিল সেটা দেখায়। দেখো তাহলে অ্যান্টন চেকভের এক অঙ্কের নাটক কি বলবে, অ্যান্টন চেকভ ওয়ান অ্যাক্ট প্লে, হ্যাঁ, দ্য প্রপোজালে অ্যান্টন চেকভ তার এক অঙ্কের নাটক দেখায় যে, ঠিক আছে, অ্যান্টন চেকভের এক অঙ্কের নাটক, তাহলে কি বলবে, অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল, ঠিক আছে। দেখায় কি বলবে, সোস, দেখায় যে সমসাময়িক রাশিয়ার সামন্ততান্ত্রিক সমাজকে, তাহলে সমসাময়িক কি বলবে, দ্য কন্টেম্পোরারি, সমসাময়িক কি বলবে, দ্য কন্টেম্পোরারি সামন্ততান্ত্রিক সামন্ততান্ত্রিক কি বলা হয়, ফিউডাল সোসাইটি। সামন্ততান্ত্রিক সমাজ কি বলে, ফিউডাল সোসাইটি, রাশিয়া, ঠিক আছে, রাশিয়া। তাহলে বুঝতে পারলে লাইনটা ক্লিয়ার, যে অ্যান্টন চেকভের এক অঙ্কের নাটক প্রপোজাল কি বলবে, অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল দেখায়, সোজ রাশিয়ার সমসাময়িক সামন্ততান্ত্রিক সমাজকে, দ্য কন্টেম্পোরারি ফিউডাল সোসাইটি অফ রাশিয়া। ওকে, তারপর দেখো, জমি এবং সম্পত্তি ছিল সামাজিক অবস্থানের প্রতীক, যার যত বেশি জমি থাকতো তার এবং সম্পত্তি থাকতো, সেই সমাজে একটা মানে উঁচু অবস্থানে থাকতো। তাহলে জমি এবং সম্পত্তি কি বলবে, দ্য ল্যান্ড অ্যান্ড দ্য প্রপার্টি, জমি এবং সম্পত্তি, দ্য ল্যান্ড অ্যান্ড প্রপার্টি ছিল ওয়াজ সোশ্যাল, মানে সামাজিক অবস্থানের প্রতীক, তাহলে কি বলবে, দ্য সিম্বল অফ সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক অবস্থানের প্রতীক কি বলবে, দ্য সিম্বল অফ সোশ্যাল স্ট্যাটাস, ঠিক আছে। পোশাক একজন ব্যক্তির মেজাজকে প্রকাশ করত, ওই জন্য প্রপোজ করতে এসেছিল, সেই জন্য একটা ভালো ড্রেস পরে এসেছিল, তাহলে আমি কত ভালো পোশাক পরছি সেটা আমার সামাজিক আমার মুডটা প্রকাশ করছে। যেমন ইভিনিং ড্রেস পরে এসে কি করতে পারি, কাউকে প্রপোজ করতে পারি, তাহলে আমার প্রপোজ করার মুডটা যখন হবে তখন আমি ভালো পোশাক পরে আসবো। ঠিক সেইটাই বলছে যে পোশাক কি করতো, ব্যক্তির মেজাজকে প্রকাশ করতো, ব্যক্তি এখন কি মেজাজে আছে, রোমান্টিক মুডে আছে নাকি কি মুডে আছে, সেটা অবশ্যই পোশাকের দ্বারা নির্ধারিত হতো। তাহলে পোশাক প্রকাশ করতো, তাহলে বলবে দ্য ড্রেস উড এক্সপ্রেস, পোশাক প্রকাশ করতো, কি বলবে, দ্য ড্রেস উড এক্সপ্রেস একটা ব্যক্তির মেজাজ, দ্য মুড অফ এ পার্সন, দ্য মুড অফ এ পার্সন, একটা ব্যক্তির মেজাজ, দ্য মুড অফ এ পার্সন। এখানে একটা প্রশ্নের কথা বলি, এই প্রশ্নের অ্যান্সারটা যখন যদি আসে লিখতে হয়, তো এক কাজ করবে, লেখার সময় কিন্তু যে লাইনগুলো মনে পড়বে সেই লাইনগুলো লিখে দেবে, মানে পরপর যা যা বলছি সেইগুলো যে লিখতে হবে তা কিন্তু নয়, যে লাইনগুলো বলবে সেই লাইনগুলো বলে যাবে, তাহলে হবে। এখানে এমন নয় যে পরপর এই লাইনগুলো বলতে হবে, পরপর যেভাবে মনে পড়বে সেভাবে বলে দেবে, তাহলেই হবে, ঠিক আছে। দেখো, মানুষ তাদের আচরণে খুব অসঙ্গত ছিল, তাহলে মানুষ খুব অসঙ্গত ছিল, কি বলবে, পিপুল ওয়ার ভেরি ইনকনসিস্টেন্ট, মানুষ খুব অসঙ্গত ছিল, পিপুল ওয়ার ভেরি ইনকনসিস্টেন্ট, তাদের আচরণে, ইন দেয়ার বিহেভিয়ার, তাদের আচরণে কি বলবে, ইন দেয়ার বিহেভিয়ার।
তারা একে অপরকে গালিগালা করতে দুবার চিন্তা করতো না। তাহলে তারা চিন্তা করতো, হ্যাঁ ওই জন্য অসঙ্গত ছিল সেটা একটু বুঝতে পারছো, যে লোমবের যে আচরণগুলো সেই অসঙ্গতিপূর্ণ আচরণ, কোনো তো একটা ছন্দমাফিক নির্দিষ্ট নিয়ম মাফিক হতো তা তো নয়। এক এক রকম এক একবার এখনই বলছে প্রপোজের কথা, প্রপোজ করবে করবে মনে হচ্ছে, তারপরে এখন ঝগড়া করতে লাগছে, এখনই তার রোগের কথা করছে, মানে কোনো একটা ব্যাপারে সে স্থির থাকছে না, একবার এক এক রকম করছে, কখনো জল খাচ্ছে, কখনো এটা করছে, কখনো ওটা করছে, কোনো রকম স্থিরতা নেই। ঠিক আছে, এটা কথাবার্তার মধ্যে কোনো সঙ্গতি নাই, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। মানুষের মধ্যে তখনকার দিনে মানুষ এরকম ছিল যে লোকজন ছিল খুবই অসঙ্গত, তাহলে পিপুল ওয়ার ভেরি ইনকনসিস্টেন্ট তাদের আচরণে ইন দেয়ার বিহেভিয়ার। ঠিক আছে, তারপর দেখো, তারা একে অপরকে গালাগালি করতে দুবার চিন্তা করতো না। তারা চিন্তা করতো না, দে উড নট থিঙ্ক, দুবার চিন্তা করতো না, দে উড নট থিঙ্ক টুয়াইস, তারা দুবার চিন্তা করতো না, দে উড নট থিঙ্ক টুয়াইস। একে অপরকে গালাগালি করতে, টু অ্যাবিউজ ইচ আদার, একে অপরকে গালাগালি করতে কি বলবে, টু অ্যাবিউজ ইচ আদার। তারা তাদের সামাজিক অবস্থান ও সম্পত্তি নিয়ে খুবই গর্বিত ছিল। হ্যাঁ, এবার একে অপরকে দেখো, আরেকটা কথা এটা বললে, এটাও দেখো যখন লোমবকে কিভাবে নাতালিয়া এবং চৌকপ গালাগালি করেছে, না লোমবও নাতালিয়া চৌকপকে কিভাবে গালাগালি করেছে সেটা দেখেছো। তাহলে একে অপরকে গালাগালি করতে তারা কোনো দ্বিধাবোধ করতো না, যে যাকে পারতো উল্টো পাল্টা বলে দিত। ঠিক আছে, তারপরে দেখো, তারা তারা তাদের সামাজিক অবস্থান এবং সম্পত্তি নিয়ে খুব গর্বিত ছিল। ঠিক আছে, কার কত সম্পত্তি সেটা নিয়ে খুব গর্বিত ছিল, তাই না? তাহলে তারা খুব গর্বিত ছিল, কি বলবে, দে ওয়ার ভেরি প্রাউড, তাদের সামাজিক অবস্থান এবং সম্পত্তি নিয়ে। তাহলে বলবে অফ দেয়ার সোশ্যাল পজিশন অ্যান্ড প্রপার্টি, তাদের সামাজিক অবস্থান এবং সম্পত্তি নিয়ে খুব গর্বিত ছিল। ঠিক আছে, তারা খুব গর্বিত ছিল, দে ওয়ার ভেরি প্রাউড, হ্যাঁ তারা খুবই গর্বিত ছিল, দে ওয়ার ভেরি প্রাউড, তাদের সামাজিক অবস্থান এবং সম্পত্তি নিয়ে, অফ দেয়ার সোশ্যাল পজিশন অ্যান্ড প্রপার্টি। ঠিক আছে, তারপর দেখো, বিয়ে ছিল জমি জমা লাভ এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির উপায়। বিয়ে করলেই তাদের বউয়ের বাড়ির থেকে অনেক সম্পত্তি এবং সামাজিক মর্যাদা পাওয়া যাবে। ঠিক আছে, তো দেখো সেই জন্য নাতালিয়াকে বিয়ে করেছিল। নাতালিয়া বাড়ির কাজকর্ম ভালো পারে, নাতালিয়া দেখতে খারাপ নয়, নাতালিয়া উচ্চশিক্ষিত, তারপরে নাতালিয়াদের অনেক জমি জায়গা আছে, সুতরাং নাতালিয়াকে বিয়ে করলে লোমবের লাভই লাভ। তো এটাও লোকে দেখতো, তাই না? তাহলে বিয়ে ছিল একটা পদ্ধতি, কি বলবে, বিয়ে ছিল একটা পদ্ধতি বা উপায়, ম্যারেজ ওয়াজ দ্য ওয়ে। ঠিক আছে, সম্পত্তি লাভ করার কি বলবে, টু গেইন ল্যান্ড প্রপার্টি, সম্পত্তি লাভ করার, টু গেইন ল্যান্ড প্রপার্টি, এবং সামাজিক অবস্থানকে উন্নত করা, কি বলবে, অ্যান্ড আপগ্রেড সোশ্যাল স্ট্যাটাস, এবং সামাজিক অবস্থানকে উন্নত করা কি বলবে, অ্যান্ড আপগ্রেড সোশ্যাল স্ট্যাটাস। তারপর দেখো, প্রেম এবং রোম্যান্স এবং আদর্শ বিয়ের জন্য কম গুরুত্বপূর্ণ ছিল। বিয়ে করতে গেলে তো এটা তো আগে দরকার, ভালোবাসা দরকার, রোম্যান্স দরকার, আইডিয়ালস দরকার, কিন্তু এদের যে বিয়েটা দেখেছি সেখানে কোনো লাভের জায়গা নেই, রোম্যান্সের জায়গা নেই, আইডিয়ালসের কোনো জায়গা নেই, তাই এইগুলো কম গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, তাহলে প্রেম, রোম্যান্স এবং আদর্শ কি বলবে, লাভ, রোম্যান্স অ্যান্ড আইডিয়ালস। তাহলে দেখো, তাহলে বলছে যে প্রেম, রোম্যান্স এবং আদর্শ বিয়ের জন্য কম গুরুত্বপূর্ণ ছিল। তাহলে প্রেম, রোম্যান্স এবং আদর্শ কি বলবে, লাভ, রোম্যান্স অ্যান্ড আইডিয়ালস, কম গুরুত্বপূর্ণ ছিল, ওয়ার লেস ইম্পর্টেন্ট বিয়ের জন্য, ফর ম্যারেজ। ঠিক আছে, ক্লিয়ার? তারপর দেখো, মেয়েদেরকে বাড়িতে বোঝা মনে করা হতো। মেয়েদের মানে বিরাট ব্যাপার, মেয়ে মানে বোঝা বাড়ি, তো সেই জন্য মেয়েদেরকে বোঝা মনে করা হতো, কি বলবে, দ্য গার্লস ওয়্যার কনসিডার্ড অ্যাজ এক্সট্রা বার্ডেন, মেয়েদেরকে বোঝা মনে করা হতো, তাহলে গার্লস ওয়্যার কনসিডার্ড একটা অতিরিক্ত বোঝা, অ্যাজ অ্যান এক্সট্রা বার্ডেন। ওকে, নাতালিয়া এই ক্ষেত্রে একটি ব্যতিক্রম ছিল না, নাতালিয়ার কোনো ব্যতিক্রম ছিল না, তাহলে নাতালিয়া আর কি একটা বোঝা ছিল তার বাবার কাছে, তাহলে নাতালিয়া একটা ব্যতিক্রম ছিল না, নাতালিয়া ওয়াজ নট অ্যান এক্সেপশন এক্ষেত্রে, ইন দিস কেস। ঠিক আছে, সেও তার বাবার কাছে একটা বোঝা, কারণ ও বাবা বলেছিল যে বাবা রে কি একটা বোঝা ঘাট থেকে নেমে গেল,
তাই চবুকভ খুব স্বস্তি অনুভব করলো যখন সে নাতালিয়ার হাত লোমবের হাতে দিতে পারলো। তখন যেখানে লাস্ট যখন বিয়ে হয়ে গেল তখন চবুকভ বাবরে বললো যে ঘাট থেকে একটা বোঝা নেমে গেল, তাই খুব স্বস্তি অনুভব করেছিল। তাই কি বলবে তাহলে? সো সো চবুকভ অনুভব করে, সো তাই চবুকভ অনুভব করেছিল, চবুকভ ফেল্ট, খুব দারুণ স্বস্তি। কি বলবে? গ্রেট রিলিফ, দারুণ স্বস্তি বা মুক্তি, গ্রেট রিলিফ। যখন সে যখন সে পারলো, হোয়েন হি কুড, রাখতে পারলো, যখন সে রাখতে পারলো, হোয়েন হি কুড পুট নাতালিয়ার হাত, নাতালিয়াস হ্যান্ড, লোমবের হাতে, ইন লোমবস, লোমবস হ্যান্ড আর বলার দরকার নেই, ইন লোমবস বললেই হবে। তাহলে যখন, তাহলে তাই কি বলবে? সো চবুকভ স্বস্তি অনুভব করলো, চবুকভ ফেল্ট গ্রেট রিলিফ, মানে চরম স্বস্তি অনুভব করলো যখন সে রাখতে পারলো, হোয়েন হি কুড পুট নাতালিয়ার হ্যান্ড, হাত, নাতালিয়াস হ্যান্ড, লোমবের হাতে, ইন লোমবস হ্যান্ড। ঠিক আছে, ইন লোমবস হ্যান্ড। ওকে, ইন লোমবস বললেই হবে, হ্যান্ডটা বলবে না। ঠিক আছে, দেখো এই সমাজে শিকার মদ্যপান ছিল তাদের বিনোদন। দেখো যে অবসর সময়ে তখন ফসল কাটার পর কোনো কাজ নাই, তখন লোকে কোথায় যেত? শিকার করতে যেত। তারপরে মদ পান করা ছিল, তারপরে এই ধরনের বিনোদন ছিল, এই জন্য শিকার কার্য হতো। তারপরে রেস হতো, রেস, যে কথাটা এখানে বলা নাই যে হান্টিং, আর কি হচ্ছে ওটাকে হান্টিং হতো, মানুষ কি হান্টিং বলেছে, যেখানে কুকুরগুলোকে নিয়ে যেত রেস, এই শিকার কার্য করতে। তাহলে এই সমাজে কি বলবে? ইন দিস সোসাইটি। ঠিক আছে, শিকার এবং মদ্যপান কি বলবে? হান্টিং অ্যান্ড ড্রিঙ্কিং। ওই জন্য দেখো ড্রিঙ্কিং ওয়াইন, শিকার এবং মদপান হচ্ছে হান্টিং অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াইন। কারণ ওই যে যখন ওই শেষে যখন মিলন হয়ে গেল, নাটকটা শেষ হলো, তখন শ্যাম্পেন শ্যাম্পেন করে চিৎকার করে উঠেছিল চবুকভ। তো সেই জন্য বলছে মানে একটা গুরুত্বপূর্ণ উপায় ছিল সেই সময়কার বিনোদনে, সেটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াইন। ঠিক আছে, একটা বিনোদন ছিল, তাদের বিনোদন ছিল কী বলবো? ওয়্যার দেয়ার এন্টারটেনমেন্ট, ওয়্যার দেয়ার এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট মানে হচ্ছে বিনোদন, এন্টারটেনমেন্ট মানে বিনোদন। তাহলে এই সমাজে কি বলবে? ইন দিস সোসাইটি। ঠিক আছে, শিকার এবং মদ্যপান, হান্টিং অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াইন, তাদের বিনোদন ছিল কি বলবে? ওয়্যার দেয়ার এন্টারটেনমেন্ট হচ্ছে। দেখো পোষা কুকুর মালিকের মনোভাব প্রকাশ দেখাতো, মালিকের মনোভাব দেখাতো, মানে মালিক কত বড় লোক, মালিক কত গরিব, মানে লোকটা কত গরিব কত বড় লোক, সেটা কুকুরের দ্বারা প্রকাশ করা হতো। ওই জন্য 125 রুবলস দিয়ে গেসকে কিনেছিল লোমো, ওরা 25 রুবল দিয়ে কিনেছিল। এরপর এদের ওপর যারা কাউন্ট থাকতো তারা আরও ভালো ভালো আরও সেরা সেরা কুকুর কিনতো। হ্যাঁ, ওরা চেষ্টা করতো কাউন্টের মতো কুকুর কিনতে, ল্যান্ড ওনাররা। হ্যাঁ, তো এইভাবে কুকুর কিন্তু একটা বিরাট সমাজের জায়গা ছিল। তাহলে বলছে পোষা কুকুর সমাজের মানে মালিকদের কি করতো? পোষা কুকুর মালিকের মনোভাব প্রকাশ করতো। তা পোষা কুকুর কি বলবে? দ্য পেট ডগ। ঠিক আছে, দেখাতো কি বলবে? উডসো, দেখাতো উডসো। ঠিক আছে, মালিকের মনোভাব বা দ্য অ্যাটিটিউড অফ দ্য অনার, মালিকের মনোভাব কি বলবে? দ্য অ্যাটিটিউড অফ দ্য অনার। তারা একে অপরে কুকুরের প্রতি ঈর্ষা করতো, তারা ঈর্ষা করতো, দে ওয়্যার ঈর্ষান্বিত ছিল। হ্যাঁ, তারা একে অপরের কুকুরের প্রতি কী ছিল? ঈর্ষান্বিত ছিল। যেমন লোমো চবুকভের কুকুরকে, চবুকভ লোমবের কুকুরকে হিংসা করছিল। ঠিক আছে, তাহলে তারা হিংসা করতো, দে ওয়্যার জিলাস, তারা ঈর্ষান্বিত বা হিংসিত, মানে হিংসুটে ছিল, দে ওয়্যার জিলাস। একে অপরের কুকুরের প্রতি, টু ইচ আদার ডগস, একে অপরের কুকুরের প্রতি কি বলবে? টু ইচ আদার ডগস, টু ইচ আদার ডগস। এই সমাজে মেয়েরা বিভিন্ন ধরনের কৃষিকাজের সাথে যুক্ত ছিল। তাহলে এই সমাজে কি বলবে? ইন দিস সোসাইটি মেয়েরা যুক্ত ছিল, গার্লস ওয়্যার অ্যাসোসিয়েটেড বিভিন্ন ধরনের কৃষিকাজের সাথে, উইথ ভেরিয়াস কাইন্ডস অফ এগ্রিকালচারাল জব, বিভিন্ন ধরনের কৃষিকাজের সাথে, উইথ ভেরিয়াস কাইন্ডস অফ এগ্রিকালচারাল জব। কেন এই কথাটা বললাম? কারণ আমরা দেখেছি নাতালিয়া যখন প্রথম এলো তখন ও বললাম আমি মটরশুঁটি ছাড়াচ্ছিলাম, ওই জন্য পোশাক পরেছিল, অ্যাপ্রন পরেছিল। ঠিক আছে, নেগলিজি পরেছিল। তো অ্যাপ্রন নেগলিজি পরেছিল কি করার জন্য? মটরশুঁটি ছাড়ানোর জন্য। তাহলে মেয়েরা এই সময় চাষবাসের কাজে কিন্তু যুক্ত ছিল, জমিদারের মেয়ে তাও কিন্তু চাষবাসের সাথে কিন্তু যুক্ত ছিল। সেই জন্য কিন্তু বলেছে যে এই সমাজে মেয়েরা কিন্তু চাষবাসের সাথে যুক্ত ছিল। তারপরে দেখো
টাকা ধার দেওয়া এবং জমি দখল করা সামন্ততান্ত্রিক সমাজের একটা অনন্য বৈশিষ্ট্য ছিল। খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, যখন লোমো চবুকয় বাড়ি প্রথম গেল, তখন চবুকয় মনে মনে কি বলেছিল, নিশ্চয় বেটা টাকা ধার করতে এসছে। তো সেই সময়কার, আমি বলেছিলাম নাটকটা পড়ানোর সময়, সেই সময়কার এই চাষিরা অনেক সময় যেটুকু ধান পেত সেই ধানে তাদের চলতো না। ফলে এরা কী করতো, জমিদারের কাছে টাকা ধার নিয়ে পরের বছর যখন ধান উঠতো তখন সেই ধানের কিছুটা অংশ আবার ধার শোধ করতে দিতে হতো। এই জন্য এইটা কিন্তু তখনকার দিনে একটা বিরাট ছিল, মানে বা সেই জমি বন্ধক দিয়ে মানে টাকা ধার করতে হতো এই চাষিদেরকে। আর সেই জমি টাকা না দিতে পারলে, ধার শোধ করতে না পারলে সেই জমিগুলো দখল করে নিত এই জমিদাররা। তো এই রকমভাবে কিন্তু সেই সময় কিন্তু ধার দেওয়া বা জমি দখল করার ব্যাপারটা ছিল। এখানে ওই একটা, যেখানে আরেকটা বলেছে যে ওরা একে অপরকে ল্যান্ড গ্র্যাবার বলে দোষারোপ করেছিল, সেই জায়গা থেকে কিন্তু বলছে যে এই কথাটা কিন্তু ছিল, সেই সময় ছিল। তাহলে টাকা ধার করা ইংরেজি কি বলবে, লেন্ডিং মানি। টাকা ধার করা হচ্ছে লেন্ডিং মানি। এবং জমি দখল করা অ্যান্ড গ্র্যাবিং ল্যান্ড। তাহলে টাকা ধার করা এবং জমি দখল করা কি বলবে, লেন্ডিং মানি অ্যান্ড গ্র্যাবিং ল্যান্ড। হ্যাঁ, আরেকটা বৈশিষ্ট্য ছিল, কি বলবে, ওয়্যার অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা বৈশিষ্ট্য ছিল ওয়্যার অ্যানাদার ক্যারেক্টারিস্টিক, সেই সামন্ততান্ত্রিক সমাজের অফ ফিউডাল সোসাইটি, সামন্ততান্ত্রিক সমাজের অফ ফিউডাল সোসাইটি। তারপর দেখো এইভাবে নাটকটি রাশিয়ার ঊনবিংশ শতাব্দীর সামন্ততান্ত্রিক সমাজকে চিত্রিত করে। এইভাবে কি বলবে, দাস নাটকটা চিত্রিত করে, দ্য প্লে ডিপিক্টস। নাটকটা চিত্রিত করে, দ্য প্লে ডিপিক্টস। নাটকটা চিত্রিত করে কি বলবে, বা বর্ণনা করে, ডিপিক্টস রাশিয়ান ঊনবিংশ শতাব্দীর রাশিয়ান সোসাইটিকে, দ্য 19th সেঞ্চুরি ফিউডাল সোসাইটি অফ রাশিয়া। ঊনবিংশ শতাব্দীর ঊনবিংশ শতকের রাশিয়ার সামন্ততান্ত্রিক সমাজকে দ্য 19th সেঞ্চুরি ফিউডাল সোসাইটি অফ রাশিয়া, 19th সেঞ্চুরি ফিউডাল সোসাইটি অফ রাশিয়া। তো আবার বলছি, এই প্রশ্নটা শেষে এটা বলে শেষ করবে এই লাইনটা, কিন্তু মাঝের লাইনগুলো যেমন যেমন মনে থাকবে তেমন তেমন বলে দেবে, হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো প্রত্যেকে? এই লাইনটা কিন্তু শেষে অবশ্যই বলবে। ঠিক আছে, এইভাবে নাটকটি রাশিয়া ঊনবিংশ শতাব্দীর সামন্ততান্ত্রিক সমাজকে চিত্রিত করে। ঠিক আছে, এটা বলে শেষ করবে। ওকে।